বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনীতি নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বসা আছেন একজন প্রাক্তন কূটনীতিক অ্যাম্বাসাডার শফিউল্লাহ। আমার ডানে রয়েছেন আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষক, যিনি বাংলাদেশে এবং পৃথিবীর অন্যান্য দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেছেন এবং করছেন গবেষণার সঙ্গে যুক্ত ডক্টর সায়রা খান। স্বাগত আপনার দুজনকে স্টুডিওতে। সায়রা খান, আপনাকে দিয়ে শুরু করি যে এর আগে যে সময়টাতে আপনি এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তখন আমরা গণতন্ত্র নিয়ে কথা বলেছিলাম এবং গণতন্ত্রের সংজ্ঞা নিয়েও অনেক আলোচনা আপনিও করেছিলেন, অন্য অতিথিরাও করেছিলেন। অনেকটা সময় পার হলো, সংজ্ঞা কি বদলেছে আমরা যদি বাংলাদেশের কনটেক্সটে দেখি এবং সেই সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির কনটেক্সটে দেখি এখন, এবং ডেমোক্রেসির সঙ্গে ইন্টারন্যাশনাল রিলেশনসের সম্পর্কটা কি সেটিও যদি একটু বুঝতে চাই আপনার কাছ থেকে, আপনি কিভাবে বোঝাবেন আমাদের? প্রথম তো আপনার প্রোগ্রামে গতবার ইলেকশনের দুদিন পরে মনে এসেছিলেন, তখন আপনি জিজ্ঞেস করেছিলেন যে এটা কি ডেমোক্রেসি কিনা। আমি যদি এক্স্যাক্ট হয়তো কোয়েশ্চেনটা বলতে পারছি না যে কিরকম দেখলাম ইলেকশন। আমি প্রথমেই বলেছিলাম যে এটা কনস্টিটিউশন বেসড ইলেকশন হয়েছে, কিন্তু ডেমোক্রেসি তো অনেক ধরনের শেডস অফ ডেমোক্রেসি আছে পৃথিবীতে। কোন টাইপ অফ ডেমোক্রেসি এটা? এটা কি একটা উইক ডেমোক্রেসি? কেন উইক ডেমোক্রেসি বলবো আমরা? আমি মনে করি এটা কন্টেস্টেশন ছিল না। ডেমোক্রেসির সংজ্ঞা নিয়ে আমরা কথা বলেছিলাম যে ডেমোক্রেসি মানে কি ইনক্লুসিভনেস, কন্টেস্টেশন থাকবে, ইলেকশন হবে, ভোটার টার্ন আউটটা খুব ইম্পর্টেন্ট, এবং সব মিলে একটা অ্যাকাউন্টেবিলিটি থাকবে, চেকস অ্যান্ড ব্যালেন্সেস থাকবে, সেটাকেই বলে ডেমোক্রেসি। কিন্তু ইলেকশন সময় মতন হওয়াটাও একটা ডেমোক্রেসির পার্ট, যেটা নিয়ে আমি প্রথমে খুব এমফেসিস দিয়েছিলাম যে একটা কনস্টিটিউশন বেসড ইলেকশন হতে হবে, একটা সময় আছে, নির্ধারিত সময়ের মধ্যে হতে হবে, সেটা হয়েছে। কন্টেস্টেশন হিসাবে হয় নাই, কোনো অপোজিশন ছাড়া প্রপারলি ডেমোক্রেসি বলা যায় না। ওই পয়েন্টে ছিলাম, কিন্তু গত কয়েক মাসে অনেক কিছু চিন্তা করলাম এই ব্যাপারে। আর চিন্তা করে আই থিঙ্ক প্রথম যে জিনিসটা বের করলাম সেটা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই সিচুয়েশন আমরা কেন, এই যে অপোজিশন নাই, তা আমি পিছনের কথা চিন্তা করলাম। 70 দশকে কি হয়েছিল, মনে করেন ফর্মার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব থাকাকালীন 77-এ যে ইলেকশন হলো, 77-এ রেফারেন্ডাম হয়েছে, 78-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন, 79-এ যে ইলেকশন পার্লামেন্টারি হয়েছে, সেখানে দেখা গেছে যে উনি মোটামুটি একটা সিট নির্ধারণ করে ফেলেছেন যে এই কটা সিট বিএনপি বেসিক্যালি গভর্নমেন্টের হবে, যারা ওনার দলের হবে, এবং বাকি অপোজিশন কতটুকুন পাবে ওটা মোটামুটি একটা নির্ধারিত ছিল। তার মানে বেসিক্যালি অপোজিশন বা কন্টেস্টেশন হওয়ার মতন একটা সিচুয়েশন ছিল না সেই সময়। আপনি যদি প্রেসিডেন্ট এরশাদের পিরিয়ড দেখেন, সেখানেও দেখবেন 86, 88-এ দুটো পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, 86-এ প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছে, এবং পার্লামেন্ট ইলেকশন, জি জি। তো ওই সময় মনে করেন যে 88-এ দুটো পার্লামেন্টারি ইলেকশন হয়েছে, 86 একটা। এই পার্লামেন্টারি ইলেকশনগুলোতে দেখা যায় যে বিএনপি বয়কট করেছিল পুরোপুরি, এবং আওয়ামী লীগ প্রথমটাতে বয়কট করে নাই, দ্বিতীয়টাতে বয়কট করেছে। এই বয়কট করার টেন্ডেন্সি, অপোজিশন না থাকার টেন্ডেন্সি কিন্তু আমাদের সেই মিলিটারি রেজিম থেকে। এখন আমাকে যে কোনো কেউ বলতে পারে মিলিটারি রেজিম তো আর ডেমোক্রেসি না, তাহলে এটা বলছো কেন? আসলে বলতে চাচ্ছি অপোজিশন না থাকাটা একটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে আমাদের দেশে, যা আমি দেখি, যেভাবে আমি দেখি, এবং সেটার পিছনে কিন্তু ইন্টারন্যাশনাল পলিটিক্সের একটা সম্পর্ক আছে। হ্যাঁ, কোন দেশ কিভাবে আপনাকে খেলাচ্ছে, কিভাবে চলছেন, কোন দেশ কিভাবে দেখতে চায়, পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক আছে, বাইরের দেশ বড় মহাশক্তিগুলোর সাথে সম্পর্ক আছে। ওই সময় মনে করেন আমরা কোল্ড ওয়ার পিরিয়ডে ছিলাম, এখন একটা অন্যরকম সিচুয়েশন পোস্ট কোল্ড ওয়ার পিরিয়ডে, সে সব মিলিয়ে আপনাকে দেখতে হবে। হ্যাঁ, এখন ইলেকশন তখনও, পরবর্তীতে বলা হয়েছে ইলেকশন ফেয়ার হচ্ছে না, সো আমাদের কেয়ারটেকার গভর্নমেন্টের দরকার। 96-এ কেয়ারটেকার গভর্নমেন্টের ইয়ে হলো 13th অ্যামেন্ডমেন্ট দিয়ে, এবং আলটিমেটলি কি হলো, দেখা গেল যে কেয়ারটেকার গভর্নমেন্ট 2001-এ করার পরে আবার সেটা নিয়ে অনেক, সেখানেও বলছে সেখানেও নিউট্রালিটি নাই, এই সেই নানান। আওয়ামী লীগই শুরু করেছে কেয়ারটেকার গভর্নমেন্ট, উই অল নো দ্যাট। আলটিমেটলি আপনি দেখেন এই বছর 2014-তে যে ইলেকশন হলো, এখানেও একই জিনিস, অপোজিশন নাই। অপোজিশন নাইটা কেমন যেন একটা ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে। বাট অপোজিশন তো এর আগে ছিল, 91-এ ছিল, 96-এ
একটা ইলেকশনে ছিল না, আরেকটাতে ছিল, কিন্তু দেখেন একটাতে ছিল না, 2001 এ ছিল, একটা 2008 এ ছিল। টেন্ডেন্সি, একটা প্যাটার্ন রয়ে গেছে। আমি কিন্তু বলছি না ছিল না। তাহলে যেরকম আমি বললাম, আমাকে যে কোনো কেউ প্রশ্ন করতে পারে, আপনি তো একটা মিলিটারি রেজিমের সাথে তুলনা করছেন। বটম লাইন হচ্ছে আমরা মোটামুটি একটা ইউজড টু হয়ে গেছি, আচ্ছা পার্লামেন্টে অপোজিশন ছাড়া চলা। এটা কি ডেমোক্রেসি? কোন ধরনের ডেমোক্রেসি? উইক ডেমোক্রেসি, লো ডেমোক্রেসি। লো মানে হচ্ছে কি উইক? দেখেন আমরা ডেমোক্রেসি বলতে গেলে আমরা বলি মিডিয়া তো বেশ, যেমন আমি আজকে এখানে এসেছি, আমাদের ডায়ালগ হচ্ছে, আমি এই কথাটা বলছি, এটাও কিন্তু ডেমোক্রেসির একটা পার্ট, তাই না? আমরা কন্টিনিউসলি, আপনি আপনার প্রোগ্রামে এতগুলো টক শো হচ্ছে, ডায়ালগ হচ্ছে, লোকজন কথা বলছে, জ্ঞানীগুলি বিদ্বান ব্যক্তিরা কথা বলছেন, পলিসি মেকাররা কথা বলছেন, এটা তো মহা একটা পার্ট অফ ডেমোক্রেসি। কিন্তু সেটাই কি ডেমোক্রেসি? কন্টেস্টেশন ছাড়া কি ডেমোক্রেসি হয়? কারণ আমার সব থেকে ফিয়ার, আপনি জিজ্ঞেস করলেন ওই পয়েন্ট থেকে 5ই জানুয়ারি থেকে এই পর্যন্ত আমার কি মনে হয়, প্রথম আমি একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা চলছে। এই প্যাটার্নের সাথে একটা জিনিসের সম্পর্ক যেটা আমার মনে হয়, ইফ আই রিমেম্বার কারেক্টলি, আমি আসলে সিকিউরিটি কথা বলেছিলাম। পার্সোনাল সিকিউরিটি যদি না থাকে তাহলে মানুষ একটা কেমন জানি ক্ষমতাটা আত্মসাৎ করতে চায়। সেটা পার্সোনাল লেভেলে বলেন, স্টেট লেভেলে বলেন, ইন্টারস্টেট লেভেলে বলেন, যেখানেই বলেন দেখবেন একটা, তার মানে কি পপুলারিটি নাই। কার নাই? আমি কিন্তু বিএনপি আওয়ামী লীগ কোনোটাই বলছি না। যেই পার্টি যখন আসে কেমন একটা ভীতটা কেন হয়? কেন তারা এত ভয় পায়? বিকজ অফ লেজিটিমেসি সাপোর্ট। এই লেজিটিমেসিটা নাই কেন? ঘুরে ফিরে একই কথা, বিকজ একটা অ্যাকাউন্টেবিলিটির ব্যাপার আছে, চেকস অ্যান্ড ব্যালেন্সেস নেই। আমি যখন ক্ষমতায়, আমি সব কিছু আমার মত মতন করবো। আমি ইলেকশনে যে বললাম এই কাজ করবো, সেগুলো আমি হয়তো আলটিমেটলি করি নাই, তখন একটা ফিয়ার। দেখেন এই কেয়ারটেকার গভর্নমেন্টের কথা যখনই বলেন, তখন আমি অনেক সময় বলি এটা বেশ সাবকন্টিনেন্ট স্পেসিফিক, তাই না? যে এটা সব জায়গায় তো দেখা যায় না। কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের প্রবলেম কি? বিএনপি যদি আসতো কেয়ারটেকার গভর্নমেন্ট ছাড়া, তাদের ওই স্ট্রেংথ নাই কেন? তাদের এখন তো আমরা দেখতে পাচ্ছি কতটা দুর্বল এই পার্টিটা। হ্যাঁ, তাদের ভিতর কতটা ফ্র্যাকচার হয়ে গেছে। তো এই জিনিসটা নাই কেন? এটা নাই বিকজ তাদের পিরিয়ডে তারা অতভাবে, যেভাবে তারা ডেলিভার করবে বলেছিল, সেভাবে করে নাই। আলটিমেটলি এটা কিন্তু রিয়েলি একটা সিকিউরিটির ব্যাপার, পার্টি বেসড সিকিউরিটি। ইন্ট্রা পার্টি পলিটিক্সও প্রবলেম আছে, ইন্টার পার্টি পলিটিক্সও প্রবলেম আছে। আমি যদি খুব সিকিউর থাকি যে আমি পারবো, আমি জনগণকে যা বলেছিলাম সেটা আমি ডেলিভার করেছি, তাহলে আমার ইনসিকিউরিটির ব্যাপার কি? কি প্রবলেম কি আমার কেন কেয়ারটেকার গভর্নমেন্ট লাগবে? লাইক বাট দেন অন্যরা বলবেন, যারা ওই পার্টি বা ইভেন জেনারেল লোকজনও বলবেন, নাই বা দেওয়ার কি আছে? কেয়ারটেকার গভর্নমেন্ট না হওয়ারই বা কি আছে? যদি আওয়ামী লীগ মনে করেন যে তারা জিতবেন, আমার কিন্তু ঘোরতর বিশ্বাস ছিল যদি এই বিএনপির দশা হয়, তাহলে আওয়ামী লীগ জেতার কথা ছিল এমনিও কেয়ারটেকার গভর্নমেন্ট। এটা আমার মনে হয়। এখন যখন আই ট্রাই টু গেজ, যখন অ্যাসেস করি, আমি মনে করি হয়তো আওয়ামী লীগ জিততো এমনিতেও, কিন্তু কেন দিতে চাইলো না? পারহ্যাপস তাদের ভিতরে ওই জিনিস একটা ওয়ার্ক করেছে, একটা ইনসিকিউরিটি। ওয়াই ইজ দ্যাট? ওইটাই একটা কারণ হচ্ছে বিকজ অ্যাকাউন্টেবিলিটি নাই বা কম, চেকস অ্যান্ড ব্যালেন্সেস নাই, কম। আপনি এখন এই মুহূর্তের কথাই যদি চিন্তা করেন, রিসেন্ট লাস্ট উইকে যে ওয়েডনেসডেতে যে পার্লামেন্টে যে জিনিসটা হলো, যে এই যে আপনি মনে করেন জাজদেরকে যে আমরা চাইলেই আমরা ওদের মিসবিহেভিয়ারের জন্য বা ইনক্যাপাসিটির জন্য আমরা তাদেরকে বের করে দিতে পারবো তাদের ইয়ের থেকে, মানে পজিশন থেকে। এইটা তো একেবারে জুডিশিয়ারি নিউট্রালিটি বলে কিছু নাই না। আমার প্রবলেম কিন্তু দেশ বেসড না, আমার অ্যাকচুয়ালি প্রবলেম হচ্ছে বিদেশ বেসড। আমি অন্যদের চোখ থেকে দেখি। হ্যাঁ, চলে যাই একটু ইন্টারন্যাশনাল পলিটিক্সে, যেটা হয়তো পরবর্তীতে আরো আপনি আলোচনা করবেন, যেহেতু আমাদের এনেছেন। আমি মনে করি যে এখন কিন্তু আমেরিকা এই মুহূর্তে কি তাদের মেইন প্রায়োরিটি? তাদের মেইন প্রায়োরিটি টেররিজম। তাদের মেইন প্রায়োরিটি ছিল মনে করেন ইরানের নিউক্লিয়ার ওয়েপন্স প্রলিফারেশন, একটা বিরাট প্রবলেম ছিল তার 2001 থেকে মনে করেন আল কায়েদা। ওই জায়গাটা আপনি একটু ক্লিয়ার করা দরকার ছিল যে বাংলাদেশের যে ডেমোক্রেসির আপনি ধারণা দিলেন, বাংলাদেশে এর সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির কি সম্পর্কটা? এটাই যে এই যে বলছি যে বাংলাদেশে যে মনে করেন একটা লো বা উইক ডেমোক্রেসি দেখা যাচ্ছে, এটা না এতদিন হয়তো বিদেশ থেকে অনেকে, বিদেশ বলতে আমি ইউনাইটেড স্টেটসে বলছি, তাদের চোখে খুব খারাপ লাগতো। দিস ইজ নট দ্য কাইন্ড অফ ডেমোক্রেসি ইউ এক্সপেক্ট। আপনি স্কটল্যান্ডের কথাই চিন্তা করেন, সবাই ভীত। ইউরোপিয়ান ইউনিয়ন যথেষ্ট ভয় পেয়েছিল, ইউকে ছাড়াও। আপনি যদি একটা ইউনিয়নটাকে চিন্তা করেন, ব্রাসেলসে কি পরিমাণ রিলিফ হয়েছে, যে এই মাত্র বলছে না নো হবে না। কিন্তু দেখেন ডেমোক্রেসির অর্থ কি? রেফারেন্ডাম দাও, মানুষ কি চায়। তার মানে কি ইউকে চেয়েছে না? তো মনে করেন এই ধরনের জিনিসটা আমাদের এখানে এত সহজে হবে না, হওয়ার কথাও না। কারণ আমাদের মধ্যে এই জিনিসটা, সেই ধরনের অ্যাওয়ারনেস হয়ও নাই, লোকের মধ্যেও হয় নাই। শুধু সরকারকে দোষ দিয়েও কোনো লাভ নেই, ওই জিনিসটা আসে নাই, আসবে 40 বছর 50 বছর, এত সহজে আসে না। আরো সামনে আসবে। আমেরিকারও 2 দিনে এই ধরনের ডেমোক্রেসি হয় নাই, ইউকেতেও হয় নাই। কিন্তু আপনি যেটা বলছেন সেটা অ্যাকচুয়ালি আমি টানতে চাচ্ছিলাম,
ইন্টারন্যাশনাল পলিটিক্স। আগে আমেরিকার একটা খুব আগে মানে বেশ কিছুদিন আগে, অ্যাকচুয়ালি 2-4 মাস 7 মাস আগেও হয়তো এই ফিলিংটা, বা 4 মাস আগেই বলি, যখন ইলেকশন হয়েছে তখনকার কথাই বলি, ফিলিং ছিল যে যেভাবেই হোক বাংলাদেশের ডেমোক্রেসিটা থাকা উচিত। 5 বছর হবে, ইলেকশন হবে, নতুন সরকার আসবে, যেই আসুক, অপোজিশন আসুক আর যেই আসুক আসবে, মানে অর্থাৎ আওয়ামী লীগ রুল করছে, বিএনপি আসুক বা বিএনপি আবার বা আওয়ামী লীগে আবার আসুক, কিন্তু ওইটা তাদের খুব ইচ্ছা ছিল। এখন কিন্তু এটা মোটামুটি একটা ডেড লেটার ওদের জন্য। কেন জানেন? বিকজ ওদের প্রায়োরিটি চেঞ্জ হয়েছে, সেখানেই আমার ফিয়ার। এখন ওদের জন্য আইএস ইম্পর্টেন্ট, ইসলামিক স্টেট ইম্পর্টেন্ট, এখন ওদের জন্য ইরানের নিউক্লিয়ার প্রলিফারেশন, যেটা নিয়ে আমি কাজ করি, ওইটা ওদের এত বেশি ইম্পর্টেন্ট না। খেয়াল করে দেখেন, টকটা নিয়ে বেশি কথা বলছেন না ও বাবা। কেন বলছেন না? বিকজ ওদের প্রায়োরিটিস চেঞ্জ হয়ে গেছে। অ্যাজ সুন এজ এটা হয়, তখনই দেখবেন আমাদের জিনিসটা একটা ধামাচাপা পড়ে গেল। তাহলে আমাদের কি করতে হবে? আমাদের নিজেদের ভিতরে অ্যাওয়ারনেস আনতে হবে। ওয়েদার সেটা বিএনপি আনুক, যে আমাদের কাঠামোকে আরো শক্ত করি, ফ্রেমওয়ার্ককে আরো চেঞ্জ করি, আমাদের কি কি গোলস, কি কি, জনগণকে তো আমরা কিছু দিব। ওই সম্ভাবনা দেখেন যে এই যে ইসলামিক স্টেটের প্রশ্ন বললেন, বাংলাদেশে সেরকম সেদিকে যাওয়ার কোনো সম্ভাবনা দেখেন এই রাজনৈতিক বাস্তবতায়, যেটি হয়তো ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, মানে এখন যারা ক্ষমতা আছে তারা সেরকম একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে বা সেরকম একটা শক্তির অভ্যুদয়ের ব্যবস্থা করে দিচ্ছে। ইসলামিক স্টেট এখানে আসবে, মানে আমি বলছি ইসলামিক শক্তি, আমি সেরকম কোন শক্তির কোন অভ্যুদয়ের সম্ভাবনা দেখেন না। বিএনপির এই অবস্থা কোনো যদি মানে রাজনীতিতে শূন্যতা বলে কিছু থাকে না, কোনো কিছু শূন্য থাকে না। তো if I understood you correctly, আপনি বলতে চাচ্ছেন আমরা কোনো safe haven দিব কিনা? ক্ষমতায় যারা আছেন তারা যদি বিএনপিকে মনে করেন যে বিএনপির মতো একটা রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা নেই, তাদেরকে নিশ্চিহ্ন করার চেষ্টা, বিএনপি নিজে নিজে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে, সেরকম একটা শূন্য জায়গায় অন্য কোন শক্তির অভ্যুদয়ের সম্ভাবনা দেখেন কিনা? আমি মনে করি না যে সেই ধরনের কোনো সিচুয়েশন বা সেই ধরনের ভ্যাকুয়ামও ক্রিয়েটেড হয়েছে, কারো প্যাট্রোনাইজেশন পাবে কিনা আমি কিন্তু ওরকম ভ্যাকুয়ামও দেখছি না। আমি মনে করি বিএনপি দাঁড়াবে, টাইম লাগবে। তারা হয়তো কিছুটা জানি না ব্লাফ করছিল কিনা, দিচ্ছিল কিনা জনগণকে ওই পর্যায়ে ইলেকশনের সময়, বা তারা নিজেরাই বুঝতে পেরেছিল কিনা যে ইন্ট্রা পার্টি পলিটিক্সটা অত স্ট্রং না, তাদের ভিতরে মতবিরোধ আছে, অনেক কিছু আছে, এবং স্ট্রেংথটা তো নাই, আমরা টোটালি বুঝে গেলাম। আমরা যখন ইলেকশনের কথা বলি, আমরা কিন্তু আবার একই কন্টেস্টেশনের কথা বলি। হ্যাঁ, এখানে আপনি রিয়েলিজম এন্ড লিবারালিজম দুইটা। রিয়েলিজম কি, আমি আবার ইন্টারন্যাশনাল পলিটিক্সের পার্সপেক্টিভ থেকে বলি, রিয়েলিজম হচ্ছে আমরা কম্পিট করব, বাট আলটিমেটলি পিসের জন্য। লিবারালিজম বলে আমরা কোঅপারেট করব পিসের জন্য, এন্ড গোল কিন্তু একটাই। হ্যাঁ, সো আপনি আমেরিকার কথা যেটা বলছিলেন একটু শেষ করলে আমি ওনার কাছে যাব। আমি মনে করি যে আমেরিকা যতদিন পর্যন্ত চাইতো যে এখানকার ডেমোক্রেসিটা ইনট্যাক্ট থাকুক, তারা কিন্তু বেশ পছন্দই করতো, মধ্যে একটা সামান্য একটা মিলিটারি টেক ওভার ছাড়া, ওই আমাদের লাস্টের পর্যায়ে, জি তার আগে থেকে 88 থেকে বেশ আমেরিকা বেশ একটা হ্যাপি ছিল। মনে রাখবেন আমরা একটা মুসলিম মেজরিটি দেশ, মনে রাখবেন আমরা স্ট্র্যাটেজিক্যালি লোকেটেড বিটুইন ইন্ডিয়া, পাকিস্তান, চায়না এবং মিয়ানমার। আমেরিকার যথেষ্ট নজর আছে বাংলাদেশের প্রতি, না হলে তো ক্লিন্টন 2000-এ ভিজিট করতো না, পরবর্তীতে কলিন পাওয়েলও করতো না, ডোনাল্ড রামসফেল্ডও করতো না। করলো কেন? বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট, ইট ইজ অ্যান ইম্পর্টেন্ট কান্ট্রি। এখন ওই যে একটা প্রেশার, ওই প্রেশারটা কিন্তু কমে যাবে বিকজ অফ দেয়ার স্ট্র্যাটেজিক ইন্টারেস্ট। বুঝছেন, কমন জিনিসটা একটা কমন কারণে আসে আপনাদের এখানে। কি কারণ? রুল অফ ল থাকুক, এটা থাকুক, ওটা থাকুক, হিউম্যান রাইটস ভায়োলেশন না হোক, নানান কিছু, মনে করেন যত গোলস। ওরা কি এখন অ্যাকচুয়ালি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল নিয়ে চিন্তিত না? তাদের চিন্তা হলো ইসলামিক কোনো একটা কি বলবো, হ্যাঁ, হাই এন্ড কোন টেররিস্ট অ্যাটাক কোনো দিকে না হয়। আসছি আপনার কাছে। অ্যাম্বাসাডার শফিউল্লাহ, শুনলেন আমি এই আলোচনা থেকে যেটুকু আপনি নিয়ে আলোচনা করতে চান করতে পারেন, কিন্তু আমি যে প্রশ্নটা করতে চাই সেটি হচ্ছে যে ক্রমশ আবার পোস্ট কোল্ড ওয়ার স্টেজের কথা ডক্টর সারা খান বলছেন, কিন্তু অনেকেই মনে করে থাকেন যে পৃথিবী আবার আগের মতো উত্তপ্ত হতে শুরু করেছে, এবং সেটি অনেকটা মধ্যপ্রাচ্যকে ঘিরে, অনেকটা মুসলিম রাষ্ট্রগুলোকে কেন্দ্র করে সিরিয়ার প্রসঙ্গে আলোচনা করা যেতে পারে, ইরাকের প্রশ্ন আলোচনা করতে পারে, আমরা আফগানিস্তানের শান্তি প্রক্রিয়া সেই প্রসঙ্গ আসতে পারে। সব মিলিয়ে আপনি বর্তমান পরিস্থিতি কিভাবে দেখছেন? এবং রাশিয়ান, আমি জানি না ডক্টর সারা খান কিভাবে বলবেন, রাশিয়ার শক্তিমত্তা, শক্তি যাই না থাকুক আর না থাকুক, দৃশ্যপটে সে আগের মতো সে এখন আছে, মানে তো ওই আগের শক্তি তার নেই, কিন্তু এক ধরনের কন্টেস্ট সে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে করবার চেষ্টা করছে। হ্যাঁ, অবশ্যই সোভিয়েত ইউনিয়নের চলে যাওয়ার পর তাদের শক্তি কমই ছিল, কিন্তু তারা আবার পুটিনের আন্ডারে এটা রিসার্জেন্স হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে।
উনি বক্তব্য রাখলেন, এটা অনেক কিছু জানার আছে। তবে আমি বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আমি বেশি কিছু বলতে চাই না, কারণ বাংলাদেশের ডেমোক্রেসি নিয়ে গত কয়েক বছরে যথেষ্ট আলোচনা হয়েছে, অনেক পণ্ডিত বিজ্ঞ ব্যক্তি আলাপ করেছেন। এই ব্যাপারে বেশি কিছু আমার বলার নেই। আমরা জানি আমরা কোথায় আছি, আর যেখানে আছি সেখানে আমরা সন্তুষ্ট কিনা সেখান থেকে আমরা বেরোতে চাই। বেরোতে চাইলে তো আলোচনা করতে হবে। বেরোতে চাইলে তো বেরোতে দেওয়া হয় না। যেমন আন্তর্জাতিক ব্যাপারটা যে আসলে মার্কিন কথা তো বললেন, বাংলাদেশ ইন্টারেস্ট ছিল ডেমোক্রেসির জন্য। এখানে সন্দেহ হয় আমাদের ডেমোক্রেসির জন্য নাকি কাউকে ক্ষমতা আনার জন্য। কারণ আমরা দেখেছি এখানে যে ডেমোক্রেসি ইজ এ ব্রড স্পেকট্রাম, শুধু একটা ইলেকশন ডেমোক্রেসি না, ইটস ওয়ে অফ লাইফ, ওয়ে অফ গভর্নেন্স, ওয়ে অফ থিঙ্কিং, টলারেন্স, অ্যাকোমোডেশন। এটা একটা জাতির পক্ষে যেখানে ডাইভার্জেন্ট ভিউজ থাকবে, তার একটা সিনথেসিস থাকবে সামনে যাবার জন্য। তো এটা বাংলাদেশ সম্বন্ধে আমি আর বেশি কিছু বলার নাই। গত 30 বছর আমরা যথেষ্ট বাংলাদেশের ডেমোক্রেসি আমরা দেখেছি। তবে যেটা বলতে চাচ্ছিলাম যে বিদেশি যে আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ যদি আমরা বলি, ঠিক আমরা দেখেছি গত ইলেকশনের আগে যে কোনো কোনো রাষ্ট্র, শক্তিধর রাষ্ট্র, তারা ঠিক ডেমোক্রেসি বাংলাদেশে থাকুক সেটা যদি বা অ্যাপারেন্টলি যদি বলে থাকে, কিন্তু তাদের রাষ্ট্রদূতের যে আমরা কর্মকাণ্ড প্রত্যক্ষ করেছি, সেখানে আমরা দেখেছি যে উনি যে কাজ করেছেন সেই কাজটা ঠিক ডেমোক্রেসির জন্য কতটুকু করেছেন না তার চেয়ে বেশি উনি ব্যস্ত ছিলেন একটা পার্টিকে নামিয়ে দেওয়া, একটা পার্টিকে ক্ষমতা আনার জন্য। এটা মানুষের পারসেপশন। কারণ আমরা দেখেছি রাষ্ট্রদূত তার কাউন্সিলরগুলো লন্ডনে পাঠিয়েছেন একজন নেতার সাথে দেখা করার জন্য। তিনি নিজে দিল্লি গেছেন, দিল্লিতে যদি ওদের অ্যাম্বাসাডার আছে তবু উনি গেছেন। এতে মানে মানুষের যে পারসেপশনটা একটা ডিস্টার্ব হয়ে গেছে যে বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের ইলেকশন এটা আমাদের ব্যাপার। আমি ভোট দেবো, আমি ভোটার, এই দেশের নাগরিক। সে অন্য দেশ আমাদের সহায়ক শক্তি হিসেবে কাজ করতে পারে, আমাদের সাহায্য করতে পারে নানাভাবে, কিন্তু তারা প্রত্যক্ষ কোনো ভূমিকা আমার কোনো ডেমোক্রেসির জন্য কোনো অবস্থাতে এটা ভালো দেখায় না। তো সেই পরিপ্রেক্ষিতে বলবো বাংলাদেশের ইলেকশনটা নিয়ে নানা, কিন্তু সেটাই যে আপনি মার্কিন রাষ্ট্রদূতের তৎপরতার কথা বলছিলেন, তার তৎপরতায় যদি দিল্লি যাওয়ার প্রসঙ্গ আনলেন, সেখানে তো দিল্লির বা ভারতের একটা ভূমিকা ছিল, অবশ্যই ছিল। সেই ভূমিকাকে কাউন্টার করতে বা নিউট্রালাইজ করবার জন্য তার অবস্থান। আমি আপনাকে যদি বলি, বাংলাদেশের নিয়োজিত রাষ্ট্রদূত তিনি ভারতকে গিয়ে ইনফ্লুয়েন্স করবেন, এটা একটু আমার পক্ষে, আমি যেহেতু পেশায় নিয়োজিত, এটা আমার পক্ষে বুঝে নেওয়া কষ্টকর ব্যাপার। কারণ ইন্ডিয়া একটা বিরাট দেশ, ডেমোক্রেটিক কান্ট্রি, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত অলরেডি আছেন এবং উনি অত্যন্ত হাই র্যাঙ্কিং এবং ওদের মিশন অনেক বড় মিশন। কারণ আমেরিকার সাথে ইন্ডিয়ার নানা সম্পর্ক জড়িত, পার্টনারশিপ এবং দুটো ডেমোক্রেটিক কান্ট্রি। সো সেখানে বাংলাদেশের রাষ্ট্রদূত, নিয়োজিত রাষ্ট্রদূত দিল্লিকে ইনফ্লুয়েন্স করবেন এখানে বসে, এটা ভাবতে কষ্ট হয়। তো যাক, এনিওয়ে, তো আমি যেটা বলছিলাম, ডেমোক্রেসির যে সংজ্ঞা যেমন ইরাকে এখন বা সিরিয়াতে আমরা যেটা দেখছি, বা আমরা 1911 সনে আরব স্প্রিংয়ের নামে যেটা আমরা দেখেছি যে ডেমোক্রেসির জন্য এসব ক্ষমতাধর ব্যক্তিত্ব সরানো হয়েছে। আমি লিবিয়াতে যেহেতু 5 বছর ছিলাম, লিবিয়া, তিউনিসিয়াতে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছি। তো আমি দেখেছি, প্যালেস্টাইনে করেছি, তখন আমি দেখেছি ওইখানকার স্থানীয় লোকজন, বাসিন্দা, তারা ডেমোক্রেসি কি তারা জানে না। বিগত 30 বছর 40 বছর তারা ওয়ান ম্যান রুলে তারা ছিল। ব্যালট বাক্স কি তারা জানে না, পলিটিক্যাল পার্টি ব্যান্ড। সুতরাং ওই দেশে ডেমোক্রেসি কোথা থেকে আসবে? একজন ডিক্টেটরকে সরিয়ে দিলে তো পদ্ধতি আর সেখানে ডেমোক্রেসি আসে না। এটা একটা কালচারের ব্যাপার, ট্রাইবাল সিস্টেম ওখানে বেশি। আর যে মানুষ আকাঙ্ক্ষা কী ছিল, সেটা হলো সবচেয়ে বড় জিনিস। মানুষ চেয়েছিল ডিক্টেটরের পতন, পারিবারিক তন্ত্র থেকে মুক্তি চেয়েছিল। মানুষ চেয়েছিল অত্যাচারীদের বিরুদ্ধে তাদের যে সংগ্রাম ছিল। ডেমোক্রেসি কথাটা তারা, হ্যাঁ আপনি বলেন ডিক্টেটরশিপ চলে গেলে হয়তো ডেমোক্রেসি আসবে, বা তারা নিজের কথা বলতে পারবে, একটা রাজনৈতিক দল করতে পারবে, ভোট দিতে পারবে,
যাদের বক্তব্য তুলে ধরবে, এটা হয়তো তাদের মনে ছিল। কিন্তু ডেমোক্রেসি ইন দি মডার্ন সেন্স সেটা অনেকের মধ্যে ছিলই না, বিকজ তাদের দেশে 40 বছর থেকে চর্চাই হয়নি। তো ওইসব দেশের আজকে যে অবস্থাটা কি, লিবিয়া দেখেন আজকে গড়তে গড়তে যুদ্ধ হচ্ছে, তিউনিসিয়া মোটামুটি একটা সমঝোতার ভিতরে আছে, মিশরে আপনার একটা ইলেকশন হয়েছে প্রথমবারের মতো, কারণ আগে তো রাজতন্ত্র, তার প্রেসিডেন্ট নাসেরের মিলিটারি কু, আনোয়ার সাদাতের সে একনায়কত্ব, তারপরে আপনার রাষ্ট্রপতি হোসনি মোবারকের সে একনায়কত্ব। তো সেখানে ইলেকশন একবারে হয়েছে, যেখানে মোরসি ইলেকশনে উইন করে আসছে। কিন্তু সেই ইলেকশনে এক বছরের মধ্যেই আবার আরবি সেইটাকে আবার স্থানটা নিয়েছে। তো সেখানে একটা বিশেষ শক্তি, পৃথিবীর সবচেয়ে মহাশক্তিধর রাষ্ট্র ওই সরকারকে টলারেট করতে পারেনি, সুতরাং সেখানে আবার আর্মি এসে গেছে। তাহলে ডেমোক্রেসি আমি কোনটা বুঝবো? যেখানে জনগণ ভোট দিয়েছে এবং সেটি তো ডক্টর সারা খান বলছেন যে ডেমোক্রেসির সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির সম্পর্ক এতভাবে জড়িত, যেখানে ডেমোক্রেসি ফ্লারিশ হতে দিচ্ছে না আন্তর্জাতিক প্রেসার গ্রুপ। কোনো কোনো দেশে ডেমোক্রেসির যে উন্নয়ন হবে সেটাই কিন্তু দিচ্ছে না। কিন্তু আমি যদি ওভারঅল দেখি, ডেমোক্রেসি একটা অগ্রযাত্রা আছে। কোল্ড ওয়ারের সময় একরকম ছিল, 1990 সন থেকে আপনার অনেক দেশে আর মিলিটারি রুল নাই। ইভেন আফ্রিকাতে যেখানে ঘন ঘন আপনার কু হতো, সামরিক সেখানে নাই আজকাল। আমাদের মতো দেশেও যেখানে সবচেয়ে বেশি হতো সেখানে কিন্তু আজকাল নাই। তার মানে এটা কি? তার মানে আজকে মানুষ ডেমোক্রেসির দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তো সেখানে যদি আন্তর্জাতিক ক্ষেত্রে যদি শক্তিধর রাষ্ট্রগুলো যদি আমাদেরকে আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে তাহলে ভালো, কিন্তু তারা তো নিজের স্বার্থের জন্য আমাদেরকে ওদিক সেদিক নিয়ে যাচ্ছে। তো এটা এখন এর বিষয় যে আপনি যেটা বললেন যে মিডল ইস্টের প্রসঙ্গ আসি, ইরাকে আপনার সাদ্দাম হোসেন ডিক্টেটরশিপকে শেষ করা হয়েছে এবং সেখানে আজকে কি অবস্থা? সিরিয়াতে আসাদকে সরাবার জন্য আমেরিকা অনেক চেষ্টা করেছে কিন্তু সরাতে পারেনি, কিন্তু সেখানে কি অবস্থা আজকে? তারা এই সরানোর চেষ্টা করছে এই জন্য টু স্টাবলিশ ডেমোক্রেসি। তো সেখানে দেখা যাচ্ছে আজকে ইরাক এবং সিরিয়ার একটা অংশ উন্নত শক্তি দখল করে নিয়েছে এবং সেই শক্তি ইসলামিক স্টেট নামে নিজেকে ঘোষণা করেছে এবং তার খিলাফত নামে একটা রাষ্ট্র করার চেষ্টা করছে। এবং সে অঞ্চলটা হলো ইরাকের উত্তরাঞ্চল, সিরিয়ার পূর্বাঞ্চল, এবং এটা কুর্দিস্তানের একটা অংশ আছে। এটা ব্যাপক একটা অংশ, এটা সুন্নি অধ্যুষিত রাষ্ট্র করার চেষ্টা ওরা করছে। এখন এটা কেন হলো? এটা কারণ হলো যে এতদিন পর্যন্ত সুন্নিরাই ইরাকের শাসক ছিল, অনেক দীর্ঘদিন থেকে ছিল। শিয়ারা ছিল মেজরিটি, কিন্তু তারা কোনো ক্ষমতা আসতে পারেনি। এখন শিয়ারা ক্ষমতা আসছে এবং ক্ষমতা আসার পরে তারা যেটা করেছে মার্কিনের সহায়তায়, যে সুন্নি যে যারা দীর্ঘদিন ক্ষমতা থাকলে একটা গ্রুপ উপরে উঠে যায়, একটা কি বলবো এটাকে আলাদা একটা ক্লাস সৃষ্টি হয়ে যায়, ওই ক্লাসটাকে সর্বভাবে সর্বশান্ত করা হয়েছে। ওদের একটা সবচেয়ে শক্তিশালী ছিল আর্মি ছিল রিপাবলিকান গার্ডস, ওটাকে সব বিলুপ্ত করা হয়েছে। এখন দেখা যাচ্ছে ওরা অনেকেই আছে, কয়েক হাজার, তারা কিন্তু ইসলামিক স্টেটের যে ওখানে তারা যোগদান করেছে এবং তারাই ফাইট করছে ইরাকি মিলিশিয়ার সাথে। কারণ ইরাকে আগের যারা ছিল আপনার আর্মি, সেটা হলো রিপাবলিকান গার্ড, আপনার কোনো আর্মি ছিল না। তো ওরা চলে গেছে আজকে বিদ্রোহীদের সাথে। তো এখানে ভ্যাকুয়াম ছিল, সেখানে আমেরিকা ওদেরকে ট্রেনিং দিয়ে কিছু ইরাকি লোকজনকে ট্রেনিং দিয়েছে, কিন্তু তারা তো ওদের কাছে ম্যাচ না। সুতরাং অতি সহজেই তারা ইরাকের এদেরকে পরাজিত করে মসুল, যে দ্বিতীয় শহর সবচেয়ে মানে যেখানে তেল সমৃদ্ধ দেশ, ওইটাকে তারা অঞ্চল তাকে দখল করে নিয়েছে। এবং তার সাথে তারা পেয়েছে কি? তারা তেল পেয়েছে, মার্কিন অস্ত্র পেয়েছে, লেটেস্ট ওয়েপন তারা পেয়েছে এবং প্রচুর ক্যাশ টাকা তারা পেয়েছে। আজকে সেখানে দমন করার জন্য আজকে সকাল থেকে আমেরিকান আপনার ক্রুজ মিসাইল, আপনার বম্বিং এইসব আরম্ভ করেছে। তো এতে তারা বলছে যে আরো 5টা
আরব রাষ্ট্র এদের কোয়ালিশনে অংশগ্রহণ করেছে এবং তারাও নাকি বোম ফেলছে। এর ভিতরে রাষ্ট্রগুলোর নাম দিয়েছে ওরা সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন এবং জর্ডান। এর মধ্যে দেখা যাচ্ছে যে রাষ্ট্রগুলো পাওয়ারফুল এবং প্রতিবেশী, টার্কি, তারা কিন্তু এই কোয়ালিশনে আসেনি। আজকে আপনার এই যে এই কয়েক লক্ষ কুর্দিশ এবং আপনার ইরাকি তারা আজকে আশ্রয় দিচ্ছে, টার্কিতে আশ্রয় দিচ্ছে। তারপর আপনার ইরান আসেনি, ইরান আর একটা শক্তিধর রাষ্ট্র, তারা আসেনি কোয়ালিশনে। তো এই দুটো রাষ্ট্র অত্যন্ত গুরুত্বপূর্ণ, তারা কিন্তু আসেনি। এবং ইজিপ্ট এখন পর্যন্ত তারা বলছে তারা আছে, কিন্তু তারা এখনো অ্যাকশন আসেনি। এদিকে পশ্চিমা শক্তির মধ্যে আমরা দেখছি শুধু ব্রিটিশকে আমরা দেখছি, আর আমরা দেখছি আমেরিকাকে এবং ফ্রান্সকে আমরা দেখছি, কিন্তু ব্রিটেন এখানে আসেনি। এবং যে জিনিসটা যে এই রাষ্ট্র, ইসলামিক রাষ্ট্রকে এবং তার প্রতিহত করার জন্য মার্কিনরা কিন্তু জুন মাস থেকে কিন্তু বম্বিং করে আসছে ইরাকে, কিন্তু তার প্রতিহত করতে পারেনি এখন পর্যন্ত। তারপর এর কারণ হলো যে ইসলামিক রাষ্ট্রের যে মূল ঘাঁটি কিন্তু সিরিয়াতে। তো আজকে সকাল থেকে তারা সিরিয়াতে আক্রমণ করেছে, এবং এটা আক্রমণের জন্য দেখেন সিরিয়ার কোনো অনুমতি নেওয়া হয়নি। সিরিয়া একটা সার্বভৌম রাষ্ট্র, তাদের কোনো অনুমতি নেওয়া হয়নি, তাদের কোনো রকম আলোচনা ওদের সাথে করেনি। জাতিসংঘে ওদের যে প্রতিনিধি তাকে সকালে অ্যাডভান্স নোটিশ দিয়েছে যে আমরা সিরিয়ার যে অঞ্চলে ইসলামিক স্টেটের যে মিলিটেন্টরা যারা আছে, জিহাদি যারা আছে, ওদেরকে আমরা বম্বিং করব, এবং তা বলে তারা ওদের শুরু করে দিয়েছে বম্বিং। আসছি আপনার কাছে। ডক্টর সায়রা খান কি মনে করছেন বুধবার সকাল থেকে যে আক্রমণ, বা আমার মূল প্রশ্ন যেটি, যে এই উত্তেজনা সবসময় মানে ইদানিংকালে সে মুসলিম রাষ্ট্রগুলোকে ঘিরে কেন? সবসময় তো একটা ভাইব্রেন্ট কালচার ছিল, সবসময় তো একটা কনফ্লিকচুয়াল একটা রিলেশনশিপ ছিল এদের মধ্যে, সেটা রয়ে গেছে। এবং সেটাই তো কিছুটা, আবার পিছনে যাই, সেটাই তো কিছুটা আমেরিকার দ্বারা ক্রিয়েটেড। ইরান ইরাকের 8 বছর যুদ্ধ কেন হলো? বিকজ দুটো দেশকেই ভালোভাবে সুন্দর করে অস্ত্র ট্রেড করছিল দুটো দেশের সাথে। সোভিয়েত ইউনিয়নও করছিল ব্যাক দেন, 80 থেকে 88। সিমিলারলি মনে করেন ইরাকে প্ল্যানটা কি ছিল? সাদ্দাম হোসেনকে আউস্ট করা, মেরে ফেলা, নাকি একটা এক্সিট পলিসিও চিন্তা করা? সেটা তো ছিল না। ভাবে না এরকম ধরনের একটা ইনসার্জেন্সি হবে, একটা লো ইন্টেন্সিটি ওয়ারফেয়ার চলতে থাকবে, আরেকটা ভিয়েতনাম হয়ে যাবে, তাই না? সো এইসব পলিসির ব্যাপার আছে, কিন্তু এইটাই আবার ব্যাক টু আমার সেই অরিজিনাল কথা, যে ফিয়ারটা আমাদের দেশের ডেমোক্রেসি যে ডেড হয়ে যেতে পারে, ডেড মানে অথবা এই টাইপ অফ ডেমোক্রেসি যেখানে নাকি মিডিয়া বেশ যথেষ্ট একটা স্ট্রং আছে, কিন্তু আমি এখনো মনে করি আমাদের মিডিয়া কিন্তু যথেষ্ট স্ট্রং কম্পেয়ার টু দ্য মিডল ইস্টার্ন কান্ট্রিজ যেভাবে বলছেন, আর ইভেন পাকিস্তান, আমাদের মধ্যে সেটা আছে। আমাদের সিভিল সোসাইটি যথেষ্ট স্ট্রং, যথেষ্ট পলিটিক্যালি অ্যাওয়্যার, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ইউ টেক ইনাফ। আমাদের জুডিশিয়ারি যদি নিউট্রালাইজড হয়ে যায়, যদি মনে করেন কোনো অ্যাকাউন্টেবিলিটি না থাকে, যদি ইলেকটোরাল প্রসেসটা ডিফারেন্ট হয়, ডিফারেন্ট মানে খারাপের দিকে যায়, যদি ইলেকশন কমিশনকে ওইভাবে স্ট্রেংথ দেওয়া না হয়, যদি রুল অফ ল না থাকে সত্যিকার, তাহলে আমরা কোন ধরনের ডেমোক্রেসির কথা বলছি? এটা কেন আসছে? ওই যে আমেরিকা অ্যাকচুয়ালি সব কলকাঠি নাড়ে এবং নাড়ায়, এবং সেটা কোল্ড ওয়ার ইয়ার্সে ছিল। তবে আপনি যেটা এক্ষুনি বললেন 90-র পরে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছিল। কেন হয়েছিল? কারণ আমেরিকার একটা ধারণা ছিল চায়না হবে, ইট ইজ আ রাইজিং পাওয়ার, বাট কত দিনে হবে সেটা বোঝা যাচ্ছে না। 20 বছর লাগতে পারে, 50 বছর লাগতে পারে, 1 বিলিয়ন লোকের উপরে আছে, তাদেরকে ওই পভার্টি লেভেল থেকে বের করা এত সহজ না। ট্রিপলিং যদি তাদের জিডিপি হয়, doesn't mean anything. It means something. It means it's a rising power. It means it might surpass the US at some point, but not yet. So ওইটা খুব একটা প্রবলেম ছিল না। রাশিয়াকে একটা ডরমেন্ট কান্ট্রি ভাবতো। কেন? বিকজ ভাবতে হচ্ছে আমাদের উপর ডিপেন্ডেন্ট, দের ইজ এসিমেট্রি। ডিপেন্ডেন্ট রিলেশনশিপ মানে কি? ইন্টারডিপেন্ডেন্স না, মানে একজন ডিপেন্ডেন্ট, একজন কিন্তু কম ডিপেন্ডেন্ট, একজন রিয়েলি ডিপেন্ডেন্ট, আরেকজন কম। আমরা ইন্টারন্যাশনাল রিলেশনস পড়াই যে কি ট্রেড করছে, কম্পিউটার চিপসের সাথে পটেটো চিপস। তো হয়তো রাশিয়ার দরকার কম্পিউটার চিপস আর আমেরিকার দরকার পটেটো চিপস। দ্যাটস রিয়েলি নট দ্য এক্সাম্পল that I should have used between to understand the Russian-US relationship. But at the end of the day, আপনি যদি ওভাবে চিন্তা করেন, রাশিয়াকে ভেবেছিল একটা ডরমেন্ট পাওয়ার। ইউক্রেনের এপ্রিল থেকে যে ঘটনা ঘটছে, এটাতে বোঝা গেল পুতিনের কি ধরনের ইন্টারেস্ট,
কি ধরনের এনগেজমেন্ট স্ট্র্যাটেজি, কি ধরনের ক্রাইসিস প্রোন একটা স্ট্র্যাটেজি উনি নিয়েছেন। এবং এতে করে আমেরিকা ইমিডিয়েটলি ভাবলো এ তো রিভাইভাল অফ পাওয়ার পলিটিক্স। এখন তো আর আমাদের ওই আরব স্প্রিং নিয়ে চিন্তা করলে চলবে না, এখন তো আমরা সিরিয়া নিয়ে চিন্তা করতে পারবো না, এখন তো বাংলাদেশ শিওর উই ওয়ান্ট মিয়ানমার। 2010 থেকে যেরকম ভাবে চেঞ্জেস হচ্ছিল মিয়ানমারে, ওবামার ভিজিট টু মিয়ানমার ইন 2012, এগুলা তো এক্সাম্পলারি, এগুলা তো একটা ভীষণ একটা ইম্পর্টেন্ট ইনসিডেন্ট, এটা তো হওয়ার কথা না সেই 60 দশক থেকে। কিন্তু এগুলো তো একটা বিরাট জিনিস ছিল, কিন্তু হঠাৎ করে ওরা এত চুপচাপ হয়ে গেল কেন? বিকজ মোর ইম্পর্টেন্ট কি, আরে রাশিয়া তো একটা ডরমেন্ট পাওয়ার ভেবেছিলাম, এখন তো সে দেখা যাচ্ছে বেশ আমাদের সাথে কম্পিট করছে। ইট হ্যাজ ওয়ান্স এগেন, ইন্টারন্যাশনাল পলিটিক্স হ্যাজ ওয়ান্স এগেন বিকাম কনফ্রন্টেশনাল। এই কনফ্রন্টেশনটা তো এতদিন অ্যাভয়েড করেছে, 90 থেকে শুরু করে মনে করেন 2014 পর্যন্ত। দিস ইজ আ লং স্ট্রেচ। হ্যাঁ, আয়রন কার্টেন চলে গেছে, সবকিছু ভেঙে গেছে, জার্মানি ইউনিফিকেশন হয়ে গেছে, আমরা তো একটা ভালো সিচুয়েশনে চলে গেছি, সেটা তো আর নাই। চায়না অনেক দূরে, আমরা বলি চায়না সারপ্যাস করবে, উই অল নো। ব্যাক টু বাংলাদেশ, এই যে আমরা কথায় কথায় বলি বাংলাদেশ 2021-এ আমরা মিডল ইনকাম কান্ট্রি হয়ে যাব, আমরা 2040-র মধ্যে আমরা ডেভেলপড কান্ট্রি হয়ে যাব। প্লিজ সংজ্ঞা দেন ডেভেলপড কান্ট্রির, প্লিজ আমাকে সংজ্ঞা দেন মিডল ইনকাম কান্ট্রি। যদি ইন্ডিয়া হতে পারে 2040-তে ডেভেলপড কান্ট্রি, তাহলে আর আমি আপনার প্রোগ্রামে আর আসবো না। ইন্ডিয়ারই তো চান্স নাই। ইট ইজ নট অ্যাবাউট কতটুকুন জিডিপি হচ্ছে, কতটুকুন আপনার প্রগ্রেস করছেন ইকোনমিক ওয়েলমে, ইট ইজ অ্যাবাউট টোটাল প্রগ্রেস। আমাকে অনেকে জিজ্ঞেস করে কি ধরনের প্রগ্রেস, আপনি নিজেই বোধহয় জিজ্ঞেস করলেন, প্রতিবার আসলে কিরকম ইনফর্মালি জিজ্ঞেস করলেন কি ধরনের প্রগ্রেস দেখি। সত্যি আমি ভীষণ আশাবাদী। আমি আপনার প্রোগ্রামে প্রত্যেকবার আসলে বলি আমি হাইওয়ে দেখলে ভালো লাগে, ফ্লাইওভার দেখলে ভালো লাগে। আমি যদি মনে করি বিএনপির পিরিয়ডে আমাদের সিএনজি সেই ওই যে গ্যাস ওইসব বন্ধ করে দিল, ওগুলো আমার কাছে ভীষণ মনে হয় একটা বড় জিনিস। আমি যদি দেখি আমরা কথা বলছি আমার অনেক বড় লাগে। আমি যদি উইমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে কথা বলি আমার মনে বাহ, আমাদের দেশ যদি অনেক দেশের সাথে অনেক ডেভেলপিং কান্ট্রি, বলবো না ডেভেলপিং কান্ট্রি মানে উচ্চ স্তরের ডেভেলপিং কান্ট্রি এবং উচ্চ স্তরের ডেভেলপড কান্ট্রিতেও এই ধরনের জেন্ডার ইকুয়ালিটি নাই। যেভাবে ওয়ার্ক ফোর্সে মহিলারা আসছে, আমি আবার নারী নির্যাতন কেসে সবাইকে ফেলে দেওয়াতেও বিশ্বাসী না, কারণ আমি মনে করি ওইটাও অ্যাবিউজ হচ্ছে। ওইটাও কিন্তু আমাদের ভিতর ওই মেয়ে আর ছেলের ডিফারেন্স কিন্তু কিছুটা আল্লাহ করে দিয়েছে, ওইটা কিন্তু আমরা অনেকে মানতে রাজি না। বাট দ্যাট ডাজ নট মিন পুরুষরা মহিলারা অ্যাবিউজ করবে, সেটা আবার মহিলাদের সেই প্রফেশন থাকবে না, সেটাও ঠিক না। সো ওভারঅল কিন্তু এগুলো ডেভেলপমেন্ট। কিন্তু আপনি যে জাস্ট আমাকে একটু বলতে দেন, যদি মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলের কথা চিন্তা করেন, 8টা গোল আমার ধারণা মতো, আমি ভুল না করলে লাস্ট, আচ্ছা পভার্টি এলিমিনেট করবেন আপনি, এইচআইভি আর হবে না, আমাদের ম্যাটারনাল তাদের হেলথ ঠিক থাকবে, অমুক চমুক অনেক কিছু, সাস্টেইনেবল এনভায়রনমেন্ট হবে। লাস্টটা কি? কোঅপারেট করবে ডেভেলপমেন্ট গোলের জন্য, কোঅপারেশন হবে। অন্যান্য দেশ যারা আমাদেরকে হেল্প করতে পারে তারা কেন হেল্প করবে আপনি বলেন? আমার দেশে যদি সেই ফ্যাব্রিক না থাকে, ইনভেস্টমেন্টের ফ্যাব্রিক না থাকে, আমার দেশে যদি আসলে মনে করে যে আমি আসবো, আমি তো প্রিন্সিপালি পাবো না, ইন্টারেস্ট তো পরের কথা, তখন কিভাবে চলবে? তখন তারা অটোমেটিক্যালি দে শাই অ্যাওয়ে, দে স্টে অ্যাওয়ে ফ্রম ইনভেস্টমেন্ট। আমি বলছি না ইনভেস্টমেন্ট করবে না, যেই আকারে করতে পারতো, যেভাবে হতে পারতো। এবং আবার বিশ্বাস করেন, এটা একটা নতুন ফিয়ার আমার, যে ইন্টারন্যাশনাল প্রায়োরিটিস ইস্যুস চেঞ্জ হয়ে যাওয়ার সাথে সাথে আমাদের উপর নজরটাও কমে যাবে। আমেরিকার কথা বলছি, এখনো তারাই আঙ্কেল স্যাম বলে, এখনো তারাই কলকবজা নাড়ে, এবং এটাই নর্মাল। আমরা যদি ওই লেভেলে উঠতাম আমরাও নাড়তাম। হ্যাঁ, আমরা যদি বলি আমাদের সাউথ এশিয়ান রিজনে ইন্ডিয়ার কলকবজা নাড়বে না কেন? তাদের মতন শক্তিমান আপনি হন, তার নিরাপত্তার স্বার্থে, তার নিরাপদ আপনি করবেন না, আপনি করবেন না। আমার দেশে যদি এই ধরনের প্রবলেম থাকে, বা আমাদের উল্টাটা বলি, আমরা যদি সেই ধরনের আমাদের মাইট থাকে, আমরা করবো না। কেন করবো না? এটাই তো নর্মাল, দ্যাটস কল্ড ইন্টারন্যাশনাল পলিটিক্স। তো আমেরিকা করছে, এবং সেইটাই, এটা নিয়ে আমাদের অনেক আলোচনা। আপনার এখানে কি আমি প্রথমেই শুরু করলাম কিনা জানি না, আই হোপ আমি চলে গেলেও আরো আলোচনা হয় এটা নিয়ে, বিকজ ইট ইজ ইম্পর্টেন্ট। বিকজ আমরা এই যে আমরা বলছি অপোজিশন নাই, সামনে ইলেকশন হবে, আচ্ছা প্রাইম মিনিস্টার তো বলেছিলেন কনস্টিটিউশন অনুযায়ী করে ফেলে, পরে হয়তো একটা ইলেকশন দিব, সেটা যে হলো না। আচ্ছা ইলেকশন হলে লাভটা কি হবে আপনি বলেন? আমি বলছি না না হোক, কিন্তু লাভটা কি হবে? আমাদের অপোজিশন কি স্ট্রং? পার্লামেন্টে অপোজিশন আসবে, না আসলে আরো অসুবিধা, না আসলে এরকম জুডিশিয়ারি আরো নিউট্রালাইজ হয়ে যাবে, সবই ঠিক, সেখানে অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। আসলে তো জুডিশিয়ারি, আসলে তো কোর্ট আম্পায়ার হওয়ার কথা বিটুইন দ্য সিটিজেন অ্যান্ড দ্য স্টেট।
এখন তো হয়ে গেল পার্লামেন্টই সবকিছু, তাই না? তো এই সমস্ত জিনিস চেঞ্জ করার জন্য, এই কাঠামোটা, দ্য ফ্রেমওয়ার্ক, দ্য স্ট্রাকচার কে ওভারহল করার জন্য আমাদের কি দরকার? ডেমোক্রেসি। কিন্তু সেই ডেমোক্রেসির জন্য যে পার্টি আসবে, পার্টিগুলো কি স্ট্রং? আপনি ভালো করে বলেন, অ্যাকচুয়ালি অপোজিশনে কে আছে? আমি, আপনি না। পার্টির জন্য যে স্ট্রেংথ দরকার, সেটা শুধু বাইরে থেকে কে স্পন্সর করলো, হয় আমরা ইসলামিক কান্ট্রির দিকে আসক্ত লিন করছি, নয়তো আমরা নন ইসলামিক কান্ট্রির দিকে যাচ্ছি। যেই মাত্র আওয়ামী লীগ আসে আমরা বলবো ও বাবা ইন্ডিয়াতে চালাচ্ছে, যেই মাত্র বিএনপি আসে আমরা বলবো জামাত চালাচ্ছে, নয়তো ওই দিককার দেশ, আপনি মিডল ইস্টের দেশ বা পাকিস্তান বা ইসলামিক, যারা ইসলামের সাথে এফিলিয়েটেড কানেক্টেড, তারা চালাচ্ছে। আমরা কি আসলে মুসলমান না? এটা কি মুসলিম মেজরিটি দেশ না? আওয়ামী লীগের নেতা নেত্রীরা কি মুসলমানরা? তারাও তো সেভাবেই চালাচ্ছে। আমরা কেন এক জায়গায় আসতে পারি না? আমরা কেন আরব লীগের মতন করি? কেন আমরা একজন গাদ্দার হয়ে চলে যাব? কেন ইজিপ্ট হঠাৎ করে সাইনাই যেরকম রিজলভ করে ফেললো ইসরায়েলের সাথে ক্যাম্প ডেভিড অ্যাকর্ডের মাধ্যমে, এটা কি ভালো করেছিল ইজিপ্ট? না, এটা তো এক ধরনের গাদ্দারি। ওয়াই ডু উই অলওয়েজ ইমিটেট ওই ধরনের জিনিস? কেন একসাথে বসতে পারি না? আমি বিগিনিং এ ইন্টারন্যাশনাল পলিটিক্স বলতে যে রিয়েলিজম লিবারালিজম বলেছিলাম, স্টুডেন্ট থেকে পড়ানোর সময় বলি, ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য রিয়েলিস্ট, আই ডোন্ট ক্লেম মাইসেলফ অ্যাজ এ রিয়েলিস্ট অর এ লিবারালিস্ট, কিছুই বলি না স্টুডেন্টদেরকে, ওরাই বোঝে না। তো ওয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট রিয়েলিস্টদের গোল হচ্ছে ওয়ার? রিয়েলিস্টদের গোল হচ্ছে পিস বাই ওয়েজিং ওয়ার্স। লিবারালিস্টদের গোলও হচ্ছে পিস by having some kind of a cooperative arrangement. So internal politics ki howa uchit janen? Realism when you are contesting, liberalism when you have contested. Now we have the parliament, opposition ache, যাদের stronghold আছে তারা আছে, তারা মেইন রুলিং পার্টি, সেখানে আর কন্টেস্টেশন থাকবে এই ধরনের বিল পাস নিয়ে, কিন্তু কোঅর্ডিনেট না করলে দেশ চালাবেন কিভাবে? ডিফারেন্ট লেয়ার্স, অ্যাপারাটাস, একটা পলিটিক্যাল স্ট্রাকচার অ্যাপারাটাস, বিভিন্ন লেয়ার যদি কোঅপারেট না করে, সেখানে যদি ডিভিশন অফ লেবার না থাকে, অপোজিশন ইটসেলফ শুড বি রেসপন্সিবল টু অ্যাকচুয়ালি কোঅপারেট অ্যান্ড কোঅর্ডিনেট দ্য পলিসিস অফ দিস কান্ট্রি। সেখানে সেই রেসপন্সিবিলিটি আমরা নিতে রাজি না, এবং সেটা যেই পার্টি আসুক। খেয়াল করে দেখেন ইন্টারন্যাশনাল পলিটিক্স কিভাবে কানেক্টেড। আমরা যদি না বুঝি, এই ডায়ালগুলা না আনি যে আমরা কি করছি, আমরা কি এই ধরনের ডেমোক্রেসি চাই? কালকে আওয়ামী লীগ ইলেকশন ধরলাম বিএনপি আসবে, জাতীয় পার্টির তো আর কোনো চান্স নেই, বিএনপি আসবে, কি হবে? একই জিনিস হবে না? ওয়াই ক্যান্ট উই টক? ওয়াই ক্যান্ট উই সিট ডাউন অ্যান্ড ক্রিয়েট এ, যেহেতু বাইরের দেশ আর কিন্তু ইন্টারেস্টেড না, আর কিন্তু জন কেরি হয়তো ফোন করবে না আপনাদেরকে মানে আমাদেরকে, আমি আপনি বলাটা ঠিক হয়নি, আমাদেরকে আর কিন্তু ফোন করবে না যদি কাদের মোল্লার এক্সিকিউশনের সময় করবে না। কেন জানেন? ওদের ইন্টারেস্ট কমে গেছে। করবে আবার যখন এই সমস্ত জিনিস অ্যাড্রেস করে ফেলবে, আবার যখন ইন্টারন্যাশনাল পলিটিক্স মেইন সিকিউরিটি ইস্যুগুলোকে অ্যাড্রেস করে ফেলবে, তখন আবার আপনার প্রতি আমার প্রতি ওদের ইন্টারেস্ট হবে। তাহলে ততদিনই কি আমরা ডেমোক্রেসিকে আরো একটা লো লেভেলে নিয়ে যাব, উইক করে ফেলবো? কাঠামোটা কি স্ট্রং করার জন্য আমাদের কোনো রেসপন্সিবিলিটি নাই? আগেও বলেছিলাম ডায়াসপোরা কমিউনিটি অনেক বেশি পেট্রিয়টিক দেন যারা এখানে বসে আছে। আমি মনে করি প্রত্যেকবার আসলে আমার মনে হয় উই শুড সিট ডাউন এন্ড টক। অ্যাম্বাসাডর শফিউল্লাহ, আমি একটু আফগানিস্তান প্রসঙ্গ শুনতে চাইছিলাম যে পিস প্রসেস নিয়ে। আমি একটা কথা বলতে চাই, বাংলাদেশের 20 বছরে আমরা যা দেখেছি, লাস্ট 20 ইয়ার্স, লাস্ট 20 দেখেছি, আমাদের অপোজিশন কোনদিন পার্লামেন্টে থাকেন না, মানে ভোটে বরং এইভাবে না বলে অপোজিশন পার্লামেন্টে থাকে না, ইলেকশনে যাওয়ার উৎসাহ নেই যতক্ষণ নিশ্চিত। মূল কথা হচ্ছে যে বাংলাদেশে যারা পলিটিক্স করছেন, পলিটিক্যাল পার্টিগুলো, তাদের মূল চিন্তা ভাবনা হচ্ছে ক্ষমতায় থাকা, ক্ষমতায় যাওয়া, এবং ক্ষমতায় থাকা যাওয়ার সঙ্গে বিত্ত বৈভব সবই জড়িত সম্পর্ক। তবে ওইটা দুঃখের ব্যাপার যে যেটা আমি আগে বলছিলাম যে ইলেকশন ইজ নট ইন্ডিকেটর অফ ডেমোক্রেসি অনলি, কারণ আমাদের 20 বছর আমরা দেখেছি 5-6টা ইলেকশন হয়ে গেছে, যারা ইলেকশন অপোজিশন, এটা প্রাইমারি ইলেকশনটাকে আপনি ধরতে পারি, ইলেকশনটা হয়েছে, ঠিক আছে, ভালো ভোট দিয়েছি আমরা, কিন্তু যারা ক্ষমতায় আসতে পারলো না, অপোজিশন যারা পার্লামেন্টে, তারা তো 3 মাস অন্তর একবার আসে, বিল সাইন করে টাকাটা নিয়ে বাড়ি চলে যায়, এবং বিত্ত বৈভব ঠিক তাদের হচ্ছে, পার্লামেন্টের সুযোগ সুবিধা তারা পুরো পরিবর্তন নিচ্ছে। আমি একবার হিসাব করেছিলাম 2 বছর আগে, কোনো বিদেশ সফর তাদের বাদ নেই, না সবই চলছে, ডেইলি বোধহয় 1 কোটি টাকা খরচ হয় পার্লামেন্টের ভবনকে মেনটেন্যান্সের জন্য। এটা আমি 10 বছর আগে একটা আর্টিকেল লিখেছিলাম, the declining symbol of a magnificent building. Magnificent building পৃথিবীতে কমে আসে আমাদের পার্লামেন্ট ভবনের মতো, ইটস এ ডিক্লাইনিং ইমেজ, বিকজ এখানে অপোজিশন শুধু 3 মাস অন্তর যা টাকাটার জন্য
তো সেখানে ডেমোক্রেসিতে কোনো ফ্লারিশ করবে না। এনিওয়ে আপনি আপনার কথা বলছেন, আমি এই প্রসঙ্গে সুন্দর আপনি বলছেন যে সিনথেসিস এবং কোপারেশন। দেখেন খুব বেশি সময়, হ্যাঁ, আফগানিস্তানের মতো একটা ওয়ার টোন কান্ট্রি 20 বছর থেকে সেখানে গৃহযুদ্ধ চলছে, সোভিয়েত ইনভেশন, তারপর আমেরিকান ইনভেশন, তালেবানের রুল, তালেবানকে হটিয়ে দেওয়া, তারপরে আপনার আমেরিকান সহায়তায় হামিদ কারজাইকে ক্ষমতা বসানো, উনি প্রেসিডেন্ট হয়েছেন, 2 বার উনি প্রেসিডেন্ট হয়েছেন। তারপরে উনি এখন তার টার্ম শেষ, এখন নতুন ইলেকশন হয়েছে। ইলেকশনে বছর প্রথম দিকে ভিত্তিতে প্রথম ইলেকশনটা হয়েছে, কিন্তু ইন্টারেস্টিং, আবদুল্লাহ ফরেন মিনিস্টার ছিলেন, উনি নর্দার্ন অ্যালায়েন্সের। আর আশরাফ গনি হলেন আপনার ওদের ল্যাঙ্গুয়েজটা হলো আপনার সাউদার্ন অঞ্চলের উনি লোক। তো এদের মধ্যে ইলেকশনে কিন্তু রেজাল্ট 50-50 হয়ে যায় মোরলেস। তো ইলেকশন তখন আবার ইলেকশন ডেট পড়ে, সেই ইলেকশন আবার ইলেকশন হয়। ইলেকশন দেখা গেলো আবার কাউন্টিংয়ে, আনঅফিসিয়াল কাউন্টিংয়ে যে আশরাফ গনি উনি বিজয়ের দিকে, আর আবদুল্লাহ উনি 2 নম্বরের স্থানে আছেন, মার্জিন খুব কম। কিন্তু তিনি এটা মেনে নিলেন না, তিনি বলেন ইলেকশন রিগিং হয়েছে, সুতরাং আমি ইলেকশন মানি না। এর মধ্যে কিন্তু গত কয়েক মাসে কিন্তু গভর্নমেন্ট আসলে ছিল না। তারপর শেষ পর্যন্ত সমঝোতা হয়েছে যে আবদুল্লাহ গনি উইল বি দ্য প্রেসিডেন্ট এবং আশরাফ গনি উইল বি দ্য প্রেসিডেন্ট, এবং আবদুল্লাহর একজন নমিনি থাকবে, তিনি হবেন সিইও, উনি চিফ এক্সিকিউটিভ অফিসার, ওরা প্রাইম মিনিস্টার সমতুল্য। এটা একটা সুন্দর জিনিস হয়েছে, যেখানে একটা গৃহযুদ্ধের লোক গৃহহারা হয়েছে, ওরা অসংখ্য লোক মারা গেছে, শিশু মহিলার কথা বাদে দিলাম, তাদের প্রথম ভিকটিম হিসেবে তারাই। তো আজকে তারা কিন্তু বুঝতে পেরেছে যে তার সমঝোতা না হলে হবে না, সেই জন্য তারা আজকে 2 পক্ষ সমঝোতা করেছে যে এইভাবে একটা সমঝোতা করে তারা আজকে একটা সরকার গঠন করতে যাচ্ছে। এখন ঈশ্বর কতদিন টিকবে সেটা পরের কথা, কিন্তু যে একটা যে কনসেপ্ট যে আমরা অনেক যুদ্ধ করেছি, অনেক আমরা রক্তক্ষয় আমাদের হয়েছে, এখন আমাদের একটা ভালো কাজের শান্তির দিকে আমাদের অগ্রসর হচ্ছে, যেমন যেটা বললেন যুদ্ধের পরে শান্তি গোল যেটা, এখন তার মনে হয় শান্তি আমাদের দরকার। সুতরাং তারা আজকে একটা সমঝোতা পৌঁছছে। কিন্তু আমাদের দেশে কিন্তু দেখেন আমরা যুদ্ধ করছি না, খুনাখুনি করছি না। তো আপনি কি মনে করেন এই শান্তির প্রক্রিয়াটা স্থায়ী? এখন সেখানে পয়েন্ট নিতে পারে, এখানে 3-4টা পয়েন্ট। একটা পয়েন্ট হলো যে এখানে আমেরিকানরা কি চায়, তারা চাচ্ছে তাদের সৈন্য প্রত্যাহার করে নিয়েছে, কিন্তু রেসিডুয়াল কিছু সৈন্য এখনো আছে। তারা মনে করে ফর ফিউচার সিকিউরিটি কিছু সৈন্য থাকা উচিত, তাই জন্য একটা সিকিউরিটি এগ্রিমেন্ট করা উচিত, যেটা হামিদ কারজাই রাজি ছিলেন না। এখন ধারণা করা যাচ্ছে আপনার আশরাফ গনি এটা মেনে নেবেন, সিকিউরিটির মধ্যে দরকার আছে, কারণ এই জন্য যে তালেবানরা কিন্তু তাদের এই ইলেকশনটাকে তারা মেনে নেয়নি, তারা এই প্রেসিডেন্টকে তারা মানে না, তারা বলছে না এরা হলো আমেরিকান স্টুলস, আমরা ইলেকশন মানি না, এই প্রেসিডেন্ট আমরা মানি না। তার মানে তালেবান ইজ এ থ্রেট। সো আমেরিকা একটা চুক্তি করবে, নিরাপত্তা চুক্তি, সেটা এই সরকার করার সম্ভাবনা আছে। তো এটা হবে কি হবে একটা নাম্বার 1। নাম্বার 2 হলো যে পাওয়ার শেয়ারিং এর মধ্যে দুজনে মোরলেস ইকুয়াল, কারণ প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার দুই দলের, এবং সেখানে কার ক্ষমতা কতটুকু থাকবে, কার আন্ডারে কোন মন্ত্রণালয় থাকবে, একটা ব্যালেন্স করার চেষ্টা করা হবে, একটা পয়েন্ট এখানে আছে। আর 3 নম্বর থ্রেট হচ্ছে এখানে তালেবান এটাকে মেনে নেয়নি। সো দে উইল কন্টিনিউ টু ওয়েজ ওয়ার এগেইনস্ট দিস গভর্নমেন্ট। আর আমি আসছি আপনার কাছে, আমরা আলোচনার একেবারে শেষ প্রান্তে 2 মিনিট সময় আপনার জন্য কনক্লুড করবার জন্য। কনক্লুড করা হচ্ছে যে আমি মনে করি আমাদেরকে কতগুলি অ্যাট্রাকটিভ আইডিওলজি তুলে ধরতে হবে। চায়নার কিন্তু ডেমোক্রেসি নাই, কি আছে? জিডিপি আছে। চায়না স্ট্র্যাটেজিক্যালি ইম্পর্টেন্ট, চায়না রাইজিং পাওয়ার, আমাদের এসব কিছুই নাই। তাহলে আমাদের জন্য কিন্তু ডেমোক্রেসি ইম্পর্টেন্ট। চায়না কিন্তু তাদেরও রুল অফ ল নাই, তাদেরও কিন্তু হিউম্যান রাইটস ভায়োলেশন। আমি বলছি না আমাদের সেগুলো আছে, আমি জাস্ট বলছি আমাদের যে ডেমোক্রেসিটা একটু উইক হয়ে গেল। হ্যাঁ, আমরা কিন্তু এই ডেমোক্রেসিকে আমরা যদি স্ট্রং না করি, আমরা ডেমোক্রেসি কিন্তু একটা সফট পাওয়ারের একটা অঙ্গ। ডেমোক্রেসি দিয়েও কিন্তু আমরা, যেমন ইন্ডিয়াকে আমেরিকা এত পছন্দ কেন করে? আপনি কি মনে করেন না যে ওই কোনো সময় ছিল যে ইন্ডিয়াকে অপছন্দ করতো, সবসময় ইন্ডিয়াকেই পছন্দ করতো? ভুলে গেছেন আমাদের স্বাধীনতা আন্দোলনের সময়? তো দিন কেন চেঞ্জ হলো? বিকজ তাদের
তারা দেখেছে যে এটা একটা লিবারাল ডেমোক্রেসি, এখানে লিবারাল আইডিওলজিতে বিশ্বাসী, ওয়ার্ল্ড ক্যাপিটালিস্ট সিস্টেমে বিশ্বাসী, তাদের রুল অফ ল আছে। ডেমোক্রেসিটা অত্যন্ত ইম্পর্টেন্ট আমেরিকার জন্য এবং ইভেন ইউরোপিয়ান কান্ট্রিজের জন্য। তো আমাদের সেই জিনিসটার উপর কিন্তু একটু ফোকাস করতে হবে। যদি না করি তাহলে অ্যাট্রাক্ট করতে পারবো না। অ্যাট্রাক্ট করা কেন দরকার? উই হ্যাভ দ্য পোটেনশিয়াল। দিস ইজ আ কান্ট্রি দ্যাট হ্যাজ আ লট অফ পোটেনশিয়ালস। এগুলো ট্যাপ করার প্রয়োজন আছে এবং প্রয়োজনীয়তাটা এমন লেভেলে একদিন যাবে যখন আমরা আফসোস করব যে আমরা করিনি। পার্শ্ববর্তী দেশও কিন্তু আমাদের সাহায্য করতে পারে এবং আমরা এই যে মনে করেন চায়নার কথা বললাম, কেন বললাম? চায়না কিন্তু একটা বেনাইন ফেস দেখায় সবসময়। চায়না কিন্তু রাইজ করছে, কিন্তু পিসফুলি রাইজ করছে। আমরা সবসময় যদি একটা, আমি বলছি না আমাদের দেশের ভিতরে একটা নন পিসফুল এনভায়রনমেন্ট আছে, কিন্তু আমেরিকাকে বা যারা আমাদেরকে হেল্প করতে পারে তাদেরকে ওরকম একটা পিকচার দিতে হবে, একটা পিকচার পোর্ট্রে করতে হবে তাদের কাছে যে আমরাও অ্যাকচুয়ালি বেনাইন। এই যে আইএস আমাদের মধ্যে যেন না আসে, আমাদের মধ্যে যেন কোনো সেফ হেভেন না পায়, আমরা যেন কোনো ধরনের সাহায্য না করি, আমাদের কোনো অ্যাফিলিয়েশন না থাকে। দ্যাট ডাজ নট মেক মি আ নন প্র্যাকটিসিং মুসলিম, দ্যাট ডাজ নট মেক মি মেক আস অ্যান আনইসলামিক স্টেট। উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা এমন একটা লেভেলে অ্যাকচুয়ালি বাংলাদেশকে নিয়ে যেতে পারবো যদি আমরা কন্টেস্ট করি, কিন্তু কোঅপারেট করার জন্য কন্টেস্ট করি। যে সরকার চালাচ্ছে তাদেরকেও একটু চালাতে দেন, যে সরকার আসতে চাচ্ছে তাদেরকেও আসার সুযোগ দেন। এরকম একটা সিচুয়েশন ক্রিয়েট যদি নিজেরা না করি, সিভিল সোসাইটিকে স্ট্রং না করি, পলিটিক্যালি অ্যাওয়্যার না হবে না। কারণ উপরের থেকে নজর চলে গেছে ডেমোক্রেসি থেকে, ওই একই পয়েন্ট। ধন্যবাদ অ্যাম্বাসেডর শফিউল্লাহ। খুব সংক্ষেপে। হ্যাঁ, ওনার সূত্র ধরে আমি বলতে চাচ্ছিলাম যে আমেরিকা ইন্ডিয়াকে পছন্দ করে, যে ডেমোক্রেসি, কিন্তু এটা হলো অ্যাকচুয়ালি প্রতিটি দেশ চায় তার এনলাইটেন্ড সেলফ ইন্টারেস্ট। যাদের ইন্টারেস্ট মতো তার দেশের ফরেন পলিসি সে গাইড করে। এখন কনভার্জেন্স অফ ইন্টারেস্ট যেখানে হয় সেখানে সহমর্মিতা হয়, যখন ইন্টারেস্ট কনভার্স করে না সেখানে অন্যরকম ইকুয়েশনে চলে যায়। আজকে রাইজিং চায়না আর যে হারে আপনার সারা বিশ্বে তাদের একটা বিনাইন ফেস দেখাচ্ছে এবং তারা উন্নতির দিকে চলে যাচ্ছে। যদিও বলি ডেমোক্রেসি নাই, এটা আমাদের অর্থে ডেমোক্রেসি নেই, কিন্তু ওদের অর্থে ওদের ডেমোক্রেসি ওদের দেশে আছে। সেই এখন যে রাইজিং চায়নার জন্য আমেরিকার দরকার, ইন্ডিয়ার মতো দেশ, বাংলাদেশের মতো দেশ বা এই বেলটা দরকার আছে, যেখানে তারা যেন আজকে ইকোনমিক পাওয়ার আছে, কালকে যেন মিলিটারি পাওয়ার হিসেবে তারা যেন আবির্ভূত না হয়। তো এই যে আমেরিকান ইন্টারেস্ট, গ্লোবাল ইন্টারেস্টের পর্যায়ে আমরা পড়ি, ইন্ডিয়া পড়ে। ইন্ডিয়া গুরুত্বের জন্য অনেক বেশি আমেরিকার কাছে। সো একসময় ভারতের সাথে সোভিয়েত ইউনিয়ন সম্পর্ক অত্যন্ত ভালো ছিল কোল্ড ওয়ার পিরিয়ডে। তো এগুলো ইকুয়েশন চেঞ্জ হয়, যাদের ইন্টারেস্ট মতো চেঞ্জ হয়। সো আমেরিকান ইন্টারেস্ট, গ্লোবাল ইন্টারেস্টে ইন্ডিয়া ভেরি ফেয়ারেবলি সুটস ইন, সেজন্য আজ ইন্ডিয়ার সাথে ওদের সম্পর্ক এত ভালো। সুতরাং আমাদের যেটা নিজের পায়ে যদি আমরা নিজে না দাঁড়াতে পারি, তাহলে সবাই আমাদের ব্যবহার করবে, আমরা পিছনের দিকে পড়বো এবং আমরা পড়ে যাচ্ছি। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে তৃতীয়মাত্র সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত 2টায়, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ। ডক্টর সায়রা খান এবং অ্যাম্বাসেডর শফিউল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকেই। দর্শক মণ্ডলী, আমরা কথা বলছিলাম, মানে কথা থেকে যেটি আলোচনা থেকে বেরিয়ে এসেছে সেটি হচ্ছে যে গণতন্ত্রের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতির একটা সম্পর্ক রয়েছে। এই মুহূর্তে আন্তর্জাতিক রাজনীতি ক্রমশই সংঘাতময় হচ্ছে এবং শক্তিমান দেশগুলোর ইচ্ছে অনিচ্ছের উপরই অনেক সময় অধিকাংশ সময় নির্ভর করে এই উন্নয়নশীল দেশগুলো বা তৃতীয় বিশ্বের দেশগুলো কোথায় গণতন্ত্র থাকবে না। এবং আলোচনায় এটিও বেরিয়ে এসেছে, আমরা অতিথিরা দুজনেই এই বিষয়ে একমত যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের সামনে গণতন্ত্রের কোনো বিকল্প নেই। যতই আমরা উন্নয়নের কথা বলি, অর্থনৈতিক অগ্রযাত্রার কথা বলি, গণতন্ত্র না থাকলে এর কোনো কিছুই রক্ষা করা যাবে না, ধারাবাহিকতা রক্ষা করা যাবে না, যে অর্জন আছে সেই অর্জনও আসলে ধরে রাখা যাবে না। এক্ষেত্রে গণতন্ত্রই হচ্ছে আমাদের একমাত্র আরাধ্য বিষয় হওয়া উচিত এবং এই গণতন্ত্র কেউ আমাদেরকে দিয়ে দেবে এমনটি মনে করবারও কোনো কারণ নাই। আবার কেউ আমাদেরকে নিয়ে নিতে পারবে চাইলেও, সেটিও আমাদেরকে নিজেদেরকে এত দুর্বল ভাবারও কোনো কারণ নেই। যেটি দরকার সেটি হচ্ছে আমাদের নিজেদের মধ্যে এক ধরনের ঐকমত্য, প্রধানত রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য এবং পারস্পরিক সমঝোতা, সহনশীলতা, এগুলো দরকার, যেগুলো গণতন্ত্রের অবিচ্ছেদ্য অঙ্গ। এবং শুধুমাত্র এই ভাবনাটা রাজনীতিবিদদের মধ্যে থাকতে হবে না, দেশের নাগরিকদের মধ্যে থাকতে হবে, রাজনৈতিক দলগুলোর ভেতরে গণতন্ত্র থাকতে হবে, আর নেতৃত্বের মন মানসিকতায়
দেহভঙ্গিতে, আচরণভঙ্গিতে, মনোভঙ্গিতে গণতন্ত্রের একটা প্রকাশ সবসময় থাকতে হবে, এবং তাহলেই আমরা একটা স্থিতিশীল এবং শক্তিশালী গণতন্ত্রের দিকে বাংলাদেশকে নিয়ে যেতে পারবো। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।